বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর দিবা ও প্রভাতী শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ঐতিহ্যবাহী শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের আমার ঘর আমার স্কুল এর মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি মোহাম্মদ সামিদুল হক, সিনিয়র শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, আজ তোমাদের মাঝে দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করব। লেনদেন, তোমরা বুঝতেই পেরেছ, লেনদেন শব্দটি একটা আঞ্চলিক কথা, সাধারণ কথা বোঝাতা। নেন দেন, আমাকে আপনি একটা জিনিস দেন, আবার অপরকে একটা জিনিস দেন, অর্থাৎ লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হল দেওয়া নেওয়া, গ্রহণ এবং প্রদান। লেনদেন হলো যে ঘটনাটি অর্থের সাথে সম্পর্কযুক্ত, আর্থিক অবস্থার পরিবর্তন হবে, সেটিকে লেনদেন বলা হয়। আবার বলতেছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। যে ঘটনাটি অর্থের সাথে সম্পর্কযুক্ত, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সেটি হবে লেনদেন। আর যে ঘটনাটি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না, অর্থের সাথে সম্পর্কযুক্ত নয়, সেটি লেনদেন নয়, সেটি একটি ঘটনা। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। তুমি ব্যবসার প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করলা, ব্যবসার প্রয়োজনে 10,000 টাকার আসবাবপত্র ক্রয়। যখন তুমি আসবাবপত্র ক্রয় করছো, তোমার একটা সম্পদ বাড়ছে, ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, এটি একটি ঘটনা এবং তোমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, এটি হবে তোমার কি লেনদেন। কিন্তু যদি তোমার ব্যবসায়ের একজন কর্মচারী বা একজন ম্যানেজার মারা যায়, তোমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না, এটি একটি ঘটনা। সহজ কথায় আমরা বলতে পারি যে ঘটনাটি অর্থের সাথে সম্পর্কযুক্ত এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সেটিকে লেনদেন বলে। লেনদেন দুই প্রকারের, একটা হলো বাহ্যিক লেনদেন, আরেকটি হলো অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন এটা ব্যবসার বাইরে লেনদেন, অভ্যন্তরীণ যেটা সেটা হলো ব্যবসার কি ভিতরে। এবার আসো লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হলো অর্থের অঙ্কের পরিমাপযোগ্য। লেনদেন হতে হলে যে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, সেটি হবে লেনদেন। আর যে ঘটনাটি অর্থের অঙ্কের পরিমাপযোগ্য নয়, সেটিকে লেনদেন বলা যাবে না, সেটি একটি ঘটনা। যেমন তোমাদের একটা উদাহরণ দেই। তোমার ব্যবসায়ের একজন কর্মচারী মারা গেল, এখানে অর্থের কোনো পরিবর্তন নাই, এটি একটি ঘটনা, এটি লেনদেন নয়। কিন্তু তোমার ব্যবসায়ে আগুন লেগে 20,000 টাকার পণ্য পুড়ে গেল, ব্যবসায় ক্ষতি হয়ে গেল এবং একটা নির্দিষ্ট অর্থের পরিমাণ আছে, এই লেনদেনটি হবে তোমার কি, এই ঘটনাটি হবে তোমার লেনদেন, আর আগের ঘটনাটি লেনদেন নয়। আর্থিক অবস্থার পরিবর্তন লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন ছাড়া কোনো লেনদেন হবে না। যেমন একটা তোমাদের উদাহরণ দেই। আসবাবপত্র ব্যবসার প্রয়োজনে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। যখন তুমি ব্যবসার প্রয়োজনে 20,000 টাকার
আসবাবপত্র ক্রয় করছো, আসবাবপত্র কারবারের সম্পদ বৃদ্ধি পেয়েছে, 20,000 টাকার সম্পদ বৃদ্ধি পেয়েছে, পক্ষান্তরে ব্যবসা থেকে 20,000 টাকার নগদ সম্পদ চলে গেছে, যার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। অর্থাৎ তোমাকে খেয়াল করতে হবে, লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এবার আসো 3 নম্বর বৈশিষ্ট্য, দত্ত সত্তা। প্রত্যেকটি লেনদেনের 2টা পক্ষ থাকবে, সুবিধা গ্রহণকারী, সুবিধা প্রদানকারী। এক পক্ষ গ্রহণ করবে, আরেক পক্ষ প্রদান করবে। অর্থাৎ লেনদেন হতে হলে অবশ্যই দত্ত সত্তা হতে হবে। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রত্যেকটি লেনদেন হতে হলে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে পারে। একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি জানাই দিই। ধরো তুমি পাঁচ তারিখে মের 5, উদাহরণস্বরূপ মের 5 তারিখে 5,000 টাকার পণ্য ধারে বিক্রয় করা হলো এবং বিক্রয়কৃত পণ্যের টাকা আদায় হলো 7 তারিখে। একটা বিষয় খেয়াল করো, তুমি 5 তারিখে বাকিতে মাল বিক্রয় করছো 5,000 টাকা। যখন বাকিতে মাল বিক্রয় করছো, এটা একটি লেনদেন, দেনাদার হয়ে গেছে বাকির কারণে। আবার যখন তুমি 7 তারিখে বাকি টাকাটা পেয়ে গেছো, এটা প্রাপ্তি জাবেদায়, নগদ প্রাপ্তি জাবেদা হয়ে গেছে। তার মানে এখানে আলাদা আলাদা 2টা হিসাব হয়ে গেছে। এই জন্য এটা তোমার লেনদেনগুলো এখানে স্বতন্ত্র, স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, আলাদা আলাদা লেনদেন। প্রথমটি হয়েছে ধারে বিক্রয়, পরবর্তীতে লেনদেনটা হয়েছে নগদ প্রাপ্তি। সুতরাং লেনদেন হতে হলে অবশ্যই স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হতে হবে। এরপরে আসো দৃশ্যমান লেনদেন। দৃশ্যমান লেনদেন, লেনদেন অবশ্যই দৃশ্যমান হতে হবে। দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই প্রকারই লেনদেন হতে পারে। লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, আছে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। এই লেনদেনটি দৃশ্যমান। যখন তুমি আসবাবপত্র ক্রয় করছো, আসবাবপত্র নামক একটা সম্পদ আসছে এবং তোমার নগদ টাকা ব্যবসা থেকে কমে গেছে, এটি একটি দৃশ্যমান লেনদেন। আবার অদৃশ্যমান লেনদেন কি, এটি দিয়ে বোঝাচ্ছি। দেখো, আসবাবপত্রের উপর 5,000 টাকা, 500 টাকা অবচয় ধরা হলো। কোনো স্থায়ী সম্পত্তির উপর যখন কোনো অবচয় ধরা হয়, এই অবচয়টা দেখা যায় না, ধরা যায় না। এটা হলো তোমার অদৃশ্য লেনদেন। অদৃশ্য লেনদেন অর্থাৎ লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয় হইতে পারে। ঐতিহাসিক ঘটনা, যে সকল ঘটনা পূর্বে ঘটে গেছে, এটা হবে তোমার ঐতিহাসিক ঘটনা। তুমি যেমন অনাদেই পাওনা সঞ্চিতি, এটি হলো তোমার কি, ঐতিহাসিক ঘটনা। হিসাব সমীকরণের প্রভাব, লেনদেন হতে হলে অবশ্যই হিসাব সমীকরণের প্রভাব হতে হবে। অর্থাৎ হিসাব সমীকরণের প্রভাবটা হলো সম্পদ সমান সমান দায় যোগ ব্যয়। 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 সম্পদ সমান স
মালিকানা সত্ত্ব। অর্থাৎ হিসাব সমীকরণের প্রভাবটা হলো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। যে পরিমাণ সম্পদ হবে সেই পরিমাণ তোমার দায় মালিকানা সত্ত্ব হবে। এটা তোমার হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে। এটা তোমরা নবম শ্রেণীতে বিস্তারিত জানছ। এরপর আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। হিসাব সমীকরণটা কি? এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু খেয়াল করো তোমরা। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহিদায়ের সমান হতে হবে। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহিদায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাহাকে হিসাব সমীকরণ বলা হয়। হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ই। এতে হলো অ্যাসেটস, এতে হলো অ্যাসেটস, সংক্ষেপে এখানে এ আছে, এ দ্বারা সম্পদ বোঝা, এ দ্বারা সম্পদের সংক্ষিপ্ত রূপ এ, অ্যাসেট থেকে এ আসছে। এল লাইবিলিটিস, এল হলো লাইবিলিটিস দায়, ই ইকুইটি মালিকানা সত্ত্ব। অর্থাৎ হিসাব সমীকরণের মূল উপাদানটা হলো এ সমান সমান এল প্লাস ই, এ সমান সমান এল প্লাস ই। অর্থাৎ মোট সম্পদ সমান সমান মোট দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানে মালিকানা সত্ত্বের মধ্যে আবার 4টি উপাদান আছে। মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয়। অর্থাৎ মালিকানা সত্ত্ব বলতে মূলধন যোগ আয় বাদ উত্তোলন বাদ ব্যয়। এবার তোমাদেরকে আমি একটা উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। একটু প্রশ্ন দিকে একটা প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত একটা প্রশ্ন তোমাদের মাধ্যমে আমি উপস্থাপন করতেছি। জনাব রাসেল 2020 সালের তার ব্যবসায়ের নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে মে মাসে। 20 সালের মে মাসে তার এই সমস্ত ঘটনাগুলো তার ব্যবসার মধ্যে সংঘটিত হয়েছে। 1 তারিখে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। 2 তারিখে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। 3 তারিখে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেল। 4 তারিখে বিজ্ঞাপন বাবদ প্রদান 5,000 টাকা। 5 তারিখে জনাব শফিককে মাসিক 10,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো। 6 তারিখে পাওনাদারকে পরিশোধ করা হলো। 7 তারিখে হানিফের নিকট দাঁড়ে মাল বিক্রয়। এখানে 6টি ঘটনা তোমাকে প্রশ্ন উল্লেখ করছি। এবার তোমাদেরকে বিস্তারিত আমি আলোচনা করতেছি, একটু খেয়াল করো। প্রশ্ন বলছি, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আমি এটা মৌখিক বলে দিচ্ছি, অঙ্ক আকারে না, তোমরা যেহেতু এটা পারো। এখানে প্রশ্ন দিকে একটু খেয়াল করো। তোমার 3 তারিখ আর তোমার 5 তারিখ। 3 তারিখে আছে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেল। তুমি 10,000 টাকা পণ্য ক্রয়ের একটা অর্ডার পাইলে, তুমি পণ্য ক্রয় করো নাই, তোমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, এটি একটি ঘটনা, এটি লেনদেন নয়। 5 তারিখে জনাব শফিককে মাসিক 10,000 টাকার বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো। তুমি তোমার কারবার প্রতিষ্ঠানে শফিককে 10,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হয়েছে। ম্যানেজার নিয়োগ করছো, কিন্তু তাকে তুমি এখনও অর্থ পরিশোধ করো নাই। অর্থাৎ এটি একটি ঘটনা, এটি লেনদেন নয়। তাহলে বোঝা যাচ্ছে যে 1 তারিখ ক্রয়ের উত্তরটা হয়ে গেল 3 তারিখ এবং 5 তারিখ। এবার আসো খ নাম্বার, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা। সমীকরণ পদ্ধতি বলতে আগে বলছি এ সমান সমান এল প্লাস ই, এটা সংক্ষিপ্ত রূপ। এতে অ্যাসেটস সম্পদ, সম্পদ থেকে এ আসছে, এল
লাইবিলিটিস, এটা হলো দায়, ই এল, ই ইকুইটি, মালিকানা সত্ত্ব, অর্থাৎ মোট সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এটি হলো তোমার সমীকরণ। এবার আসো ধারাবাহিক আলোচনা করতেছি। 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আমরা জানি ব্যবসায় আরম্ভ করার জন্য প্রাথমিক অবস্থায় যে অর্থটা আনা হয় হিসাব বিজ্ঞানের ভাষায় সেটিকে বলা হয় মূলধন। তাহলে দেখো, যখন তুমি ব্যবসায় 50,000 টাকা নিয়ে আসছো, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, মূলধনও বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ, মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন। নগদ হলো সম্পদ, নগদ হলো কি সম্পদ, সংক্ষেপে এ, মূলধন মালিকানা সত্ত্ব, সংক্ষেপে ই। খেয়াল করো, নগদান হিসাব আর কি মূলধন হিসাব, নগদ সম্পদ এ, সংক্ষেপে মূলধন মালিকানা সত্ত্ব ই। এখানে এ বৃদ্ধি পেয়েছে এবং ই বৃদ্ধি পেয়েছে। যখন ব্যবসায় মূলধন আনা হয়েছে, ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এদিকে মালিকের ব্যবসায় মূলধনের পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তার মানে এটি একটি লেনদেন, আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে 1 তারিখে, এটি লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই এর এ এবং ই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সমীকরণ পদ্ধতিতে সংক্ষিপ্ত লিখতে পারো তোমরা। এখানে এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি পেয়েছে। এরপরে আসো 2 তারিখে নগদে পণ্য ক্রয়, ক্রয় হিসাব, নগদান হিসাব। তোমাদেরকে প্রথমে বলছি লেনদেনে হতে হলে দুটি পক্ষ থাকবে, আর্থিক অবস্থার পরিমাপযোগ্য হতে হবে ইত্যাদি। তাহলে ক্রয় হিসাব আর কি নগদান হিসাব। এখানে ক্রয় দ্বারা বোঝা ব্যয়, আর নগদান সম্পদ। ব্যয়টা কার ব্যয়? ব্যবসার ব্যয়। ব্যবসার ব্যয় কে বহন করবে? মালিক বহন করবে। এই জন্যেই এখানে ই হ্রাস পেয়েছে, ই হ্রাস। সম্পদ এ হ্রাস, অর্থাৎ যখন তুমি পণ্য ক্রয় করছো, ব্যয় বৃদ্ধি পেয়েছে, মালিকের টাকা কমে গেছে, সম্পদ কমে গেছে, সম্পদ হ্রাস। তাই এদিকে লক্ষ্য করো, লেনদেন এখানে এ সমান এল প্লাস ই এর এ এবং ই হ্রাস পেয়েছে, এও হ্রাস পেয়েছে, ইও হ্রাস পেয়েছে, অর্থাৎ এটি একটি লেনদেন। 3 নম্বর আসো, তারপরে আসো তোমার 4 তারিখে বিজ্ঞাপন বাবদ ব্যয় 5,000 টাকা। বিজ্ঞাপন বাবদ ব্যয় 5,000। বিজ্ঞাপন হিসাব, নগদান হিসাব। বিজ্ঞাপন বাবদ ব্যয়, যখন তুমি কারবারে প্রচারের জন্যে বিজ্ঞাপন দাও, তখন তোমার একটা খরচ হয়, ব্যবসার খরচ। তাহলে বিজ্ঞাপন হিসাব, আর এটা কি নগদান হিসাব। বিজ্ঞাপন দ্বারা ব্যয় বোঝা, নগদ সম্পদ, এটা হলো ই এ। যখন তুমি বিজ্ঞাপন দিয়েছ, ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি, ই হ্রাস। মালিকের টাকা কমে গেছে, সম্পদও কমে গেছে, সম্পদ হ্রাস। অর্থাৎ 4 তারিখের লেনদেনের ফলে এখানে এ সমান এল প্লাস ই এর এ এবং ই হ্রাস পেয়েছে। এটি একটি লেনদেন সমীকরণ পদ্ধতিতে। তারপরে আসছে 6 তারিখ, পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ, খেয়াল করো, এখানে পাওনাদার হিসাব, নগদান হিসাব। পাওনাদারকে পরিশোধ যখন তুমি করেছ, ব্যবসা থেকে
নগদ অর্থ কমে গেছে, এদিকে তোমার দায়ও কমে গেছে, তাহলে পাওনাদারটা হলো দায়, নগদান হলো সম্পদ, এটা হলো এল, এটি হলো তোমার এ। সমীকরণ পদ্ধতিতে দায়কে আমরা এল, সম্পদকে এ। দায় হ্রাস পেয়ে গেছে, দায় হ্রাস। যখন তুমি পাওনাদারকে টাকা দিয়েছ, দায় হ্রাস, সম্পদ হ্রাস। যখন তুমি পাওনাদারকে টাকা পরিশোধ করছো, পাওনাদারের পরিমাণ কমে গেছে, নগদ অর্থের পরিমাণও কি কমে গেছে। তাহলে যখন তোমার নগদ অর্থ কমে গেছে, দায়ও কমে গেছে, অবশ্যই কারবারের আর্থিক অবস্থার কি পরিবর্তন হয়ে গেছে। এটি একটি লেনদেন, এটি সমীকরণ পদ্ধতিতে। সুতরাং তোমার খেয়াল করো, এখানে এ সমান সমান এল প্লাস ই এর এ এবং এল হ্রাস পেয়েছে। এরপরে আসো, হানিফের নিকট দারে মাল বিক্রয় 7,000 টাকা। হানিফের নিকট দারে মাল বিক্রয় 7,000 টাকা। দেনাদার ব্র্যাকেটে হানিফ লিখতে পারো বোঝার জন্যে। বিক্রয় হিসাব, খেয়াল করো, যখন তুমি কারো কাছে বাকিতে পণ্য বিক্রয় করো, বাকিতে বিক্রয় করলে সেখানে সম্পদ বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে। তুমি প্রশ্ন করতে পারো যে স্যার, এখানে সম্পদ কেমনে বৃদ্ধি পেল? হ্যাঁ, যখন তুমি বাকিতে বিক্রয় করছো, অবশ্যই তার কাছ থেকে তুমি টাকাটা পাবা, এখনও তুমি পাও নাই। যেহেতু টাকা পাবা, এই জন্য তোমার কাছে হলো এটা সম্পদ। সম্পদ মানে এ বিক্রয় হলো আয়, ই আয় ব্যয়, এটি ই দ্বারা প্রকাশ হয় মালিকের, অর্থাৎ এ বৃদ্ধি তারপরে ই বৃদ্ধি। আমার মনে হয় তোমরা এই সমীকরণ পদ্ধতিতে বুঝতে পেরেছ। আরও তোমরা এদিক থেকে জানতে পারবা, এই দ্বিতীয় অধ্যায় আরও আলোচনা আছে। চালান, ক্যাশ মেমো, ভাউচারের মধ্যে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তোমরা বাসায় এই অধ্যায় বেশি বেশি প্র্যাকটিস করবা এবং এই করোনার মহামারীতে রাস্তায় ঘোরাফেরা না করে বাসায় সুন্দরভাবে মনোযোগ সহকারে পাঠদান করবা, বেশি বেশি অঙ্ক করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।